ঈদ মোবারক। কেমন আছেন কাছের মানুষজন? ঈদের ছুটি কাটাচ্ছেন, আনন্দে কাটাচ্ছেন, সুন্দর সময় কাটাচ্ছেন প্রিয় মানুষ পরিবারের সদস্যদের সঙ্গে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আর টিভির ঈদের বিশেষ আয়োজন প্রাণলিয়া প্রেজেন্স ঈদ কার্নিভালে আমি ইমতু আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন গেস্ট হয়ে, তিনি তার কণ্ঠের জাদু দিয়ে কোটি কোটি দর্শক শ্রোতার মন জয় করে ফেলেছেন এবং সেই ছোট্টবেলা থেকে গান করেন তিনি। দেখতে দেখতে রিয়েলিটি শো থেকে এখন আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাকে নিয়মিতভাবে দেখা যায়। কথা বাড়াতে চাচ্ছি না, প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী লিজা। হ্যালো হ্যালো, কেমন আছেন? আমি খুব ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। বসো। তারপর বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাকে পেয়ে আরো ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আচ্ছা, একটা কথা বলো, তোমার বাবু হওয়ার পর প্রথম ঈদ? না, সেকেন্ড। কেমন লাগছে? বাবু হওয়ার ব্যাপারটা এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এই আনন্দটা কেমন। কারণ যারা এই অনুভূতির মধ্য দিয়ে যায় বা এই সময়গুলোর মধ্য দিয়ে যায় তারাই আসলে বলতে পারবে কেমন, বাট এটা আমি মুখে প্রকাশ করতে পারবো না, এতটাই ভালো লাগার। আর সময়গুলো মনে হচ্ছে যে খুব দ্রুত চলে যাচ্ছে, মানে হুটহাট মনে হয়ে যাচ্ছে সবকিছু। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার ব্যাপারগুলো মেঘনা চাইতেই বৃষ্টির মতো একটা ব্যাপার, যে কিভাবে কিভাবে যেন সব মিলে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এটা ডিটেইলসে আসবো, তার আগে বলো ঈদের দিন কি করলে এবার? ঈদের দিন তো আসলে আমি সব সময় বলি বাক্সবন্দি ঈদ থাকে, তো এইবারও তাই বেশ কয়েকটা চ্যানেল লাইভ গাইতে হলো। আর এছাড়া ঈদের সময়টা আমি যেটা করি যে চেষ্টা করি বাসায় সবার সাথে একটু সময় কাটাতে, এবং সারা মানে ঈদের আগের যে কাজগুলো করেছি যেগুলো অন এয়ার হয় সেগুলো টুকটাক বসে দেখা এবং কেমন কেমন কথা বললাম বা কেমন গান করলাম বা কেমন ছিল আয়োজনটা, সেটা একটু দেখার চেষ্টা করি, ভালো লাগে। সো আমরা যারা শিল্পী সবার যেমন যায় আমাদের লিজারও তেমনই যায়। হ্যাঁ, তেমনই। হ্যাঁ, আর বাবুকে তো সবসময় সময় দিতে হয়। সো এবার ঈদ উপলক্ষে তোমার কোনো সলো গান বেরিয়েছে? এইবার ঈদ উপলক্ষে আমার খুব সুন্দর একটা, যে ধরনের কাজ আমি পছন্দ করি বা যে ধরনের গান পছন্দ করি, একটু সফট মেলো বা একটু সেমি ক্লাসিক্যাল, একটু আগের মতো, আগের ঘরানার গান। আগের মানে হচ্ছে আমি যে গানগুলো শুনে বড় হয়েছি, আমার মনে হয় সবারই কম বেশি পছন্দের তালিকায় সে আগের গানগুলো থাকে। তো ওই রকমই একটা গান আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হলো। এই কাজটাই আমার এবার ঈদে এসেছে। কোন শিরোনামে? তুমি এলে। তুমি এলে, হ্যাঁ আমরাও খুশি তুমি এলে। লিজা সাধারণত একটু রাগ আশ্রয় করা বা একটু ক্লাসিক্যাল, একটু ভিন্ন গতানুগতিক যে ট্রেন্ডগুলো চলে ওরকমও করেছে, পাগলি সুরাইয়া করেছে আমাদের লিজা। পাখি হয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু দেখেছি যে ও একটু যে গানটা করতে চায় যেটা অনেকদিন থাকবে, এরকম ব্যাপারটা কি মাথায় রেখে করা হয়? আমার কাছে মনে হয় আমার পছন্দটাই আসলে ওরকম। আমি যে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে আমার বেশিরভাগ কাজই আমি আমার নিজের প্রোডাকশন থেকে করি। দেখা যায় যে সেখানে আমি চেষ্টা করি যে আমার ভালো লাগার গানগুলো, যদিও মনে হতে পারে যে সময়ের বিপরীতে কাজ করছি বা এখন যেরকম ট্রেন্ডিং অনেক মিউজিক নির্ভর গান, সেগুলো থেকে একটু বের হয়ে আমার মনে হচ্ছে আমার শ্রুতিমধুর গানের দিকে আমার আসলে ঝোঁকটা বেশি। আমার মনে ভালো লাগা বা ভালোবাসার জায়গা ওই জায়গাগুলো, সেজন্যই আমার গানগুলো একটু এরকম সফট মেলো বা অনেক রোমান্টিক, এরকম একটু স্যাড রোমান্টিক এরকম। আমাদের একটা রিয়েলিটি শোতে তোমাকে পেয়েছি ইয়াংস্টারে, তো দেখেছি যে তুমি পঞ্চকবির গান বলো, নজরুল রবীন্দ্র বা আমাদের পুরনো বাংলা সিনেমার গান যখন কেউ ভুল করছে তুমি যখন ধরিয়ে দিচ্ছ, তখন আমি শ্রোতা হিসেবে দেখছি যে প্রত্যেকটা নোট তোমার জায়গা মতো বসে যায়। এটার মূল কারণ কি নিয়মিত চর্চা? নিয়মিত চর্চা একদমই আমি ওভাবে করি না। হ্যাঁ, আমি ওভাবে করি না, এটা বললে ভুল হবে। কিন্তু আমি যখনই যে কাজটা করি আমি চেষ্টা করি যে সর্বোচ্চ নিজেকে প্রিপেয়ার করে করা। কোনো লাইভ অনুষ্ঠানে গান গাইতে হলে বা রিয়েলিটি শো থেকে আমিও এসেছি, তো দেখা যায় যে সবাই অনেক ধরনের গান পছন্দ করে। রিকোয়েস্টের লাইভ গাইতে গেলে দেখা যায় যে অনেক, যেগুলো আগে গেয়েছি রিয়েলিটি শোতে সেখান থেকে গান পছন্দ করে। তো চেষ্টা করি যে মূল শিল্পীর গানটা যতটুকু সম্ভব পারফেক্ট করে, মানে কাছাকাছি যাবার চেষ্টা করি। আর মোটামুটি পারি বা মোটামুটি জানি সেই ধরনের গানগুলো অ্যাটেম্প করতে চাই না। যেটা আমি শিওর কাছাকাছি যেতে চাই পারবো সেই কাজগুলোই করি। আর অনেক বেশি শুনি আমি, এটা একটা শুনতে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। এই জন্য আমার মনে হয় যে রিয়েলিটি শোতে যারা গান করেছে, কাজ করেছে, যে জায়গাগুলো নোটগুলো ভুল করছে
মাথায় লেগে যায় যে এই জায়গাগুলো ভুল হয়েছে। যেহেতু তুমি জানো অনেক শুনতে অভ্যস্ত, তোমার কান আগে থেকে অভ্যস্ত শুনতে, তখন ধাক্কাটা খায়। বাবুর নাম কি রেখেছো? ইয়াশা। ইয়াশা, অনেক ভালো করবে সেটা আমাদের আশা। আশা। আর তোমার নাম তো সানিয়া সুলতানা লিজা, এটা কি রেখেছেন? আব্বু ইয়াশার নামটা একটু মজা হয়েছে যে অনেক ভোট করে আসলে নামটা রাখা হয়েছে, বেশ অনেকগুলো নাম সিলেক্ট করা হয়েছে। ইয়াশা দাদু বাড়ি থেকে, ইয়াশার নানু বাড়ি থেকে সবাই মিলে, ইভেন আমার কাছের কিছু মানুষ আছে যাদেরকে নাম পাঠিয়েছি, হ্যাঁ হ্যাঁ বলো কোনটা হতে পারে। দেখলাম যে যেটার ভোট বেশি ইয়াশাটাই বেশি ভোট পেয়েছে। এন্ড ইটস ইউনিক, আমি এর আগে ইয়াশা নামটা শুনিনি, শুনতেও ভালো, মনে রাখার মতো, এবং নামের অর্থটাও খুব সুন্দর, যে সেলিব্রেশন বা সাকসিড এরকম একটা ব্যাপার। যে তুমি যেটা বলছিলে লাইফে সবকিছু খুব দ্রুত হয়ে যাচ্ছে, বিয়েটা হলো, বেবি নিয়ে ফেললে, এটা কি কোনোটাই প্ল্যানে ছিল না? প্ল্যানে ছিল না বলতে, আবার প্ল্যানও ছিল, ওরকম আনপ্ল্যানই বলা যেতে পারে। কারণ ইউজুয়ালি আমরা দেখি যে নিউ কাপল আগে নিজেরা একটু প্রেম করার জন্য 2-3 বছর সময় নেয় নিজেদেরকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। তোমরা ওই সময়টা একদমই নিলে না, এলে জয় করলে, এলেন আসলেন জয় করলেন, গেলেন, এরকম একটা জয় করলেন ওরকম। বাবু যখন তোমার পেটের, তখন তুমি রেগুলার আমাদের সাথে রিয়েলিটি শোতে ভোর পর্যন্ত কাজ করতে, ওই স্ট্রাগল যে টাইমটা তুমি পার করেছো, এটা একটু অডিয়েন্সের সাথে শেয়ার করো। তখন তো ইয়াংস্টার সিজন 2 চলছিল, হ্যাঁ, তো আমি আসলে কাজটা করব কি করব না সেটা নিয়ে একটু ইনডিলেমার মধ্যে ছিলাম, যে আসলে কাজটা কি করা যেতে পারে কি। হ্যাঁ, তারপর আমার ডক্টরের সাথে কথা বললাম, তারপরে আমি একটু সময় নিলাম আরটিভি থেকে। তখন সবাই বলল যে হ্যাঁ তুমি কাজ করতে পারো, আর তখন ওটা তো শুরুর সময় ছিল, তো এইভাবেই আর কি সাহস নিয়ে করলাম। কিন্তু এটা আসলে অনেক কঠিন কাজ, আপনি তো ছিলেন সামনে, সেটা তো জানেন যে আমরা ভোর অবধি কাজ করেছি, অনেকক্ষণ সময় ধরে বসে থাকতে হয়েছে, তার ফাঁকে ফাঁকে আমি একটু একটু দাঁড়িয়েছি, হেঁটেছি, কেউ অত বুঝতে পারেনি। তো সবকিছু মিলে আমার মনে হয় যে আমাদের পুরো আরটিভির ইউনিটটা অনেক বেশি হেল্পফুল ছিল, এবং কাজ করার জায়গাটা এত সুন্দর ছিল, সেই জন্য আমার কোনো ঝামেলা আল্লাহর রহমত হয়নি, কেউ বুঝতেও পারেনি যে কোনো কিছুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো ইয়াশা, ও পেটে থাকতে এই ইয়াংস্টারেও এতগুলো গান শুনেছে মায়ের পেটে থাকতে, সো এই সঙ্গীত নিয়ে কি তোমার ওকে নিয়ে কোনো প্ল্যান আছে নাকি? না, আমি আসলে এইটা হয় কি, মানে যারা আমাকে যারা একটু চিনে বা ওয়েল নোন মানুষদের বাচ্চারা যারা হয়, দেখা যায় যে একটা প্রেশারের মধ্যে পড়ে যায় যে যদি গান করে মার থেকে ভালো গান করতে হবে, বা যদি অভিনয় করে মা বাবার থেকে ভালো করতে হবে, অডিয়েন্সের অনেক এক্সপেকটেশন বেড়ে যায়। এটা আমার মনে হয় যে বাচ্চাদের উপর একটা মানসিক প্রেশারের মতো হয়ে যায়। তা আমি আমার ইয়াশার ক্ষেত্রে আমি এটা চাই না, কারণ আমার কাছে মনে হয় যে ও যেভাবে বড় হতে চায়, ওর যেটা ভালো লাগবে সে সেদিকেই যাবে। তোমার ছোটবেলা কোথায় কেটেছে? ময়মনসিং, খায়ালছে মাইরালছে। তো তুমি একটা রিয়েলিটি শো থেকে এসেছো, সো এই রিয়েলিটির উসিলায় কি তুমি ঢাকায় এসেছো না আগে থেকে ঢাকায় শিফট হয়েছিল? আমি তো যখন ক্লোজ আপে কাজ করি, মানে রিয়েলিটি শোতে আসি যখন, তখন তো একদম ছোট, মাত্র স্কুলের গণ্ডি এখনো শেষ হয়নি, এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তার আগে ওই সময়টা এসেছি। তো তারপর গানের জন্যই আসলে আমার ঢাকাতে আসা, তার পাশাপাশি আমি পড়াশোনার জন্য, কারণ কলেজটা আমি করেছি ময়মনসিংহ শহরে। তারপরে যখন ইউনিভার্সিটিতে ঢাকাতে আসলাম, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমি আমার বিবিএ কমপ্লিট করি। আমি বিবিএ শেষ করার পর থেকে কিন্তু আমি পুরো দমে কাজ করেছি। সো বলতে গেলে যে আমি পড়াশোনার জন্য ঢাকায় এসেছি, গান তো আছেই। সো আমাদের লিজা, সেই ছোট্ট লিজা একটা রিয়েলিটি শো থেকে এসে আজকে বাংলাদেশের অন্যতম সবার প্রিয় একজন সঙ্গীত শিল্পী, এই ব্যাপারটা কতটুকু সেলিব্রেট করো? এই ব্যাপারটা আসলে সবাই মনে করে যে রিয়েলিটি শো থেকে এসেছি, একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছি, তার মানে কিন্তু ওর অনেকটা পথ এগিয়ে গিয়েছে। এটা আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে রিয়েলিটি শো থেকে যারা আসে তাদের স্ট্রাগলিং পিরিয়ডটা শুরু হয় আফটার দ্য রিয়েলিটি শো। তারপরে তোমার সেই জায়গাটা ধরে রাখা, দেখা যায় যে তুমি যেই পরিমাণ পরিশ্রম আগে করেছো, হঠাৎ করে দেখা যায় যে প্রতি সপ্তাহে 2 দিন তোমাকে একটা চ্যানেলে একটা নির্দিষ্ট টাইমে দেখা যাচ্ছে, এরপর হঠাৎ করে তুমি নাই হয়ে গেলে, হ্যাঁ, তখন কিন্তু তোমার ওই জায়গাটা আবার নিজের করতে হয়, করাটা কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায়। আমার মনে হয় যারা আস্তে আস্তে উঠে তারা কিন্তু একটা ফ্লোতে আস্তে আস্তে উপরে উঠছে, বাট এখানে তো তুমি একটা বাচ্চাকে একটা এত বড় মঞ্চ দিলে, তারপর ছেড়ে দিলে, তারপরের জায়গাটা কিন্তু ওখান থেকে শুরু হয়, তার মানে ওর কষ্টটা
বেশি হয়, দ্বিগুণের পারে না, দিকভ্রান্ত হয়ে যায়, হ্যাঁ বুঝতে পারে না। তো আমার মনে হয় যে অনেক আর্টিস্ট এভাবে ঝরে যাচ্ছে, ব্যাপারগুলো আসলে বুঝে উঠতে পারে না। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। এই যে তুমি কথাটা বললে, এটা অনেকে কিন্তু রিয়েলাইজ করে না যে তুমি যে রিয়েলিটি শো থেকে এসছো, এটা সবার আগে নোলক বাবু ছিল, সালমা টিকে গেছে, তারপরে সালমা ছিল, তারপরে আবার আমি আসলাম, তারপর তুমি আসলে, তারপর আবার আর লাইলা ছিল। লাইলা কিন্তু দেখো লায়লা, নোলক বাবু মোটামুটি আমরা যেভাবে আশা করেছিলাম ওই জায়গাটায় ওদেরকে পাচ্ছি না, ওই ব্যস্ততাটা দেখছি না। এটা কি সেম কারণ যে ওরা বুঝতেই পারে না যে আসলে যুদ্ধটা এখন থেকে শুরু হলো? ওই যে আমি বললাম যে কিছু মানুষ, মানে কিছু আর্টিস্টকে আমরা হারিয়ে ফেলছি যে বুঝে ওঠার আগেই ওরা ওই যে বলে না যে স্রোতের কি বলে, সময়ের সাথে তাল মিলিয়ে যেতে পারছে না, এই কারণে বুঝে উঠতে পারছে না। আবার কিছু মানুষের বলি যে আমি যে ইচ্ছাটা, যে দেখা যাচ্ছে যে সে অনেক ভালো গান করছে, কারণ স্বাভাবিক যেই 10 জনকে আমরা তো রিয়েলিটি শো থেকে এসেছি, বা আপনি তো পুরো জারিরা দেখেছেন যে কত বেছে 10 জন আর্টিস্টকে বের করা হয়, তার মানে কন্টেস্টেন্ট থেকে বের করা হয়েছে। আর আমাদের সময় তো প্রায় 1 লাখের উপরে আর্টিস্ট ছিল, এবং সেখান থেকে আমরা 12 জন ছিল এইভাবে এসেছে। তো দেখা যায় যে কিছু আর্টিস্ট ভালো, আমরা জানি, দেখা যায় আমি গান করছি, আমি জানি আমি ভালো করতে পারছি, আরেকজন একটু কম ভালো করছে, সেই মনে হচ্ছে জায়গা একটু বেশি পাচ্ছে, আমি ভালো গান করছি, আমি পাচ্ছি না। মনের মধ্যে কিন্তু এটা একটা কষ্ট আছে, ক্ষোভও আছে যে ও পারছে না, ও করছে, আমি পারছি, করতে পারছি না। দেখা যায় যে ওই অভিমান থেকে, রাগ থেকে অনেকে দূরে সরে আসছে, বা অনেকে ওই বুঝে উঠছে না, সেই জায়গাটাই আমার মনে হয় বেশি। আচ্ছা, আমি খালি বলতে চাই যে সবাইকে যে যেভাবেই হোক, মানে আমি কাজ অনেক বেশি করছি বা অনেক বেশি কাজ করছি না, যেটাই হোক, তুমি এইখানে লেগে থাকো। লেগে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, লেগে থাকতে হবে। হ্যাঁ, দুটা ইস্যু নিয়ে কথা বলবো, ভুলে যাবো জন্য তোমাকে বলে রাখি। একটা হচ্ছে সিন্ডিকেট। হ্যাঁ, তোমার একদম স্টার্টিং টাইম থেকে আজ অবধি তুমি কখনো ফিল করেছো যে না এখানে সিন্ডিকেট আছে, আমাকে ওটা মেনটেন করতে হবে, বা আমি সিন্ডিকেটের কারণে বাদ পড়েছি, এরকম তোমার কখনো ফিল হয়েছে? এটা তো আসলে হয়ই, কিন্তু আমার ব্যাপারগুলো না আমি খুব বেশি সামনাসামনি বুঝি না, বাট হচ্ছে ব্যাপারগুলো আছে। ঘটে যাওয়ার পরে তুমি ফিল করো যে এটা তো হয়ে গেছে। ঘটে যাওয়ার পর না, এখনো আমার মনে হয় যে হয় স্বাভাবিক। যখন দেখা যায় যে আমি কোনো একটা ফিল্মে গাইবো, বা আমি কোনো একটা নাটকে গান করতে চাচ্ছি, দেখা যাবে যে আমি আমার পরিচিত কাউকে দিয়ে, সাথে ধারে কাছে যে আছে তাকে দিয়ে করে ফেললাম। ভালো একটা কাজ আছে ও আমার সাথে কাজ করছে, বা ও আমার সাথে পরিচয় আছে, তার সাথে ভালো উঠা বসা আছে, ওকে দিয়ে কাজ করিয়ে ফেলছি। এই কাজগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে হয়, এটা আমি শুরু থেকেই দেখছি। খুব কম কাজ আছে বা খুব কম জায়গা আছে যেখানে প্রোডিউসার বলেন বা ডিরেক্টর বলেন, তারা মনে করে যে এই কাজটা ওকে দিয়ে করানো গেলেই ভালো, বা এই কাজের জন্য ওই যোগ্য। ওই হিসেব করে কাজ কম হয়, খুব কম হয়। এজন্য অনেকগুলো ফ্যাক্টর থাকে, এই ফ্যাক্টর অনুযায়ী হ্যাঁ, মাঝখানে দেখা যায় যে ও আমার পরিচিত, ও আমার পরিচিত, হ্যাঁ এটা ওকে দিয়ে করে, এই জায়গাটা ভালো হয়েছে, মানে এইভাবে কাজ হচ্ছে। এটাকে সিন্ডিকেট বলা হয় বা কিছু, বা আপনি যেভাবে বললেন সেটা হবে কিনা সেটা জানি না, কিন্তু কাজগুলো এইভাবে হয়। এছাড়া যদি কাজ হয় তাহলে দেখা যেত যে ভালো ভালো কাজ আমরা বের করে নিয়ে আসতে পারছি, বা অনেক গান আমরা বুঝতেছি যে এই গানটা আসলে তো ওর সাথে যায় না, তারপরে দেখা যাচ্ছে যে হ্যাঁ যার সাথে যেত সে কেন নাই, তখন এই প্রশ্নগুলো অ্যারাইজ হয়। কিন্তু সেগুলো তো কম হয়, কাজটা তো হয়ে গেল, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টু মি, সেটা হচ্ছে আজকাল সে মডেল হোক, সিঙ্গার হোক অথবা অ্যাক্টর, ভিউটা খুব কাউন্ট করা হয়। এই ভিউ চক্করে পড়ে অনেক ভালো শিল্পীও হারিয়ে যায়। যে ধরো একটা প্রোডাকশন হাউস ওকে এই গানটা দিবে কিনা, আগে দেখি ওর আগের গানগুলোর ভিউ কেমন। হ্যাঁ, এই যে ভিউর ফাঁদে পড়ে যে অনেক শিল্পী ফেস করে, কি বলবা তাদেরকে? সেটার জন্য সবচেয়ে ভালো কি আমার কাছে যেটা মনে হয়, আমি নিজের মতো গান গাইছি। এখন তো আমাদের সময়টা খুব ভালো, আমাদের কাছে ফোন আছে, আমরা নিজেরা নিজেদের মতো ভিডিও করতে পারছি, নিজেদের একটা ইউটিউব চ্যানেল বানিয়ে রাখলাম। এটা আমি অনেক আগে থেকেই করেছিলাম। তো তখন দেখা যায় যে ভিউ হচ্ছে কি হচ্ছে না সেটা আমারই। আর যারা মনে করে যে এই গানটা লিজাকে দিয়ে গাওয়ালে ভালো হবে, যেটা আগে বলছিলাম, এরকম টুকটাক 1-2টা কাজ, তখন আমাকে ঠিকই
ডাকছে, তখন তো আমার আর লায়াবিলিটিটা নিতে হচ্ছে না যে এখানে আগেরটাতে এত ভিউ হয়েছে, এটা আর থেকে বেশি করতে হবে। হ্যাঁ, ওরকম না যে এখন আমাদের তো সবার দ্বারাই পসিবল, এটা তো খুব বেশি আমার মনে হয় ফিনান্সিয়াল ব্যাপার, মানে এক্সপেন্স তোমার করতে হবে না। তুমি নিজের জন্য নিজে যেহেতু গান করছো, নিজের প্রতিদিনের প্র্যাকটিসটা বা প্রতিদিনের গানটা সেটা তুমি তোমার নিজের চ্যানেলে আপলোড করো, দেখবা এরকম টুকটাক করে নিজেই স্বাবলম্বী হবা, নিজেই নতুন মৌলিক গান নিজের চ্যানেলে দিয়ে দিতে পারবা। সো ওইটা হলেই ভালো। তোমার প্লেব্যাক নিয়ে একটু কথা বলো, কি পাবো সামনে? প্লেব্যাক আসলে যেইভাবে আমার গাওয়া উচিত বা যেভাবে করা উচিত সেই রকম কিন্তু সুযোগ আমি পাচ্ছি না বা করাও হচ্ছে না। কাজ পরিচিতদের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে, হোক আমার সবাই ভালো থাকুক। হ্যাঁ, সবাই ভালো থাকুক, আক্ষেপ নাই। কারণ সে 2009 থেকে প্রথম প্লেব্যাক করা শুরু করেছিলাম, অনেক ছবিতে করেছি, গান করেছি। এখন ছবির সংখ্যাটাও কমে গেছে, এটাও আমাদের একটা আক্ষেপের বিষয়। বাট সুন্দর কাজ হচ্ছে, সুন্দর কিছু আমাদের বলে না একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আমাদের এভাবে চেঞ্জ হচ্ছে, সুন্দর সুন্দর গান হচ্ছে, বাট সংখ্যাটা খুবই কম। শিল্পীদের ইচ্ছাই থাকে যে প্লেব্যাক আর্টিস্ট হবে, সুপারহিট মুভির সুপারহিট গানের শিল্পী হব আমি। সিনেমার নায়ক নায়িকারাও সুপারহিট হবে, গায়ক গায়িকারাও সেই সাথে। ধরো তোমার অনেক কলিগরাই তো করছে, তুমি কেন পিছিয়ে পড়ছো? কাজটা একটু বেশি লাগবে, মানে সিনেমাগুলো, কাজের সংখ্যাটা বাড়তে হবে। সিনেমাগুলো দেখা যাচ্ছে 1-2টা সিনেমা বের হচ্ছে বা 3টা সিনেমা বের হচ্ছে, তার মধ্যে গান হচ্ছে 2-3টা বা 4টা। বাট তোমার কি কখনো মনে হয় না যে না এখানে তোমার কিছু ভুল আছে? ভুল তো কাজ করলে বের হবে। কমিউনিকেশন আসলে আমি যেইভাবে কাজ করছি শুরু থেকেই, কারোর সাথে কমিউনিকেট করে আমার কাজ করতে হবে, সেই জায়গাটা মনেই কখনো আসে না। ওটা আমার মনেই কখনো আসে না বা হয় না। আমার কাছে মনে হয় আমার আল্লাহর রহমতে যতটুকু কাজ আমি করছি, যারা আমাকে ভালোবেসে আমাকে কাজ করাচ্ছে বা আমাকে চাইছে তাদের আয়োজনে বা তাদের সিনেমা নাটক বা যাই বলি, সেটাতে আমি অনেক বেশি তৃপ্ত। কিন্তু যেই জায়গাটায় আমাকে জোর করে যেতে হবে বা কমিউনিকেট করে যেতে হবে, কনভিন্স করে যেতে হবে, সেই জায়গাটাতে তো সেই রিয়েল ভালোবাসাটা তো থাকবে না কাজে। তো আমি আসলে ওইভাবে কাজও করতে চাই না। সেজন্যই বলি যে যখন অনেক বেশি সিনেমা হবে, কাজ হবে, তখন তারা নিজেরাই বুঝবে যে একজনকে দিয়ে আর কতবার করা হবে, বা 2জনকে দিয়ে কতবার, 3জনকে দিয়ে কতবার। এখন আমরা একটু চেঞ্জ করি, তখন হয়তো বা ডাক পাবা। হ্যাঁ, তখন হয়তো বা আমার কাজ আরো বাড়বে। তো সেটার জন্য অপেক্ষা করছি, বাট আমার কোনো আক্ষেপ নাই। না, শ্রোতা হিসেবে আমার আক্ষেপ আছে, কারণ লিজার মতো একটা ভার্সেটাইল সিঙ্গার যে আইটেম সং থেকে শুরু করে সফট রোমান্টিক সব গানই গাইতে পারে। তো আমরা ফিল্মের স্ক্রিনে বারবার ওর কণ্ঠটাই প্লেব্যাকে শুনতে চাই। সো এই প্রত্যাশা থেকেই বললাম আর কি। এখন তো আমাদের ভালো ভালো সিনেমা হল আছে, মানে আমরা যদি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স গুলো নিয়ে কথা বলি, তুমি কি যাও? যাই বলতে আমার সিনেমাতে গান যেগুলোতে গেয়েছি, যেমন লাস্ট আমি সিনেমা যেটা দেখেছি আগে কয়েক বছর আগে, গহীন বালুচর, আমি নিজে যে সিনেমা হলে দেখেছি। তো যখন ভালো সিনেমা হয় দেখতে ইচ্ছে করে, কিন্তু জায়গাটা খুবই লিমিটেড। কিন্তু কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। আসলে ফিল্ম আমাদের জীবনের একটা অংশ। আমরা কথা বলি না বলি, সিনেমা দেখি আর না দেখি, আমাদের সামনে টপিকগুলো ঘুরে আসে। জায়েদ খানকে তোমার কেমন লাগে? অ্যাজ এ পারসন আমি ওনার সাথে শো করেছি, আমরা নিউ ইয়র্কে। তোমার সঙ্গে গান করেছেন? না, আমার সঙ্গে গান করেনি, ওনার আলাদা পারফরম্যান্স ছিল, আমার আলাদা পারফরম্যান্স ছিল। তোমার গানে পারফর্ম করেছেন? না, ওনার আলাদা পারফরম্যান্স ছিল। তুমি গান গেয়েছো, উনি ডিগবাজি করেছেন? না, ওরকম কিছু না। উনি ওনার মতো পারফর্ম করেছে, আমি আমার মতো করেছি, বাট আমরা একসাথে ট্রাভেল করেছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে হি ইজ ফাইন। বাট এই যে রিসেন্ট শাকিব খান ছাড়া আছে হাতে গোনা কয়েকজন নায়ক নায়িকা ছাড়া, বাকিরা কাজের চেয়ে না অকাজে বেশি সাবজেক্টে আসেন। এই যে আমাদের ইন্ডাস্ট্রি কাজের চেয়ে ঝগড়াঝাটি, মারামারি, ইভেন আমাদের শিল্পী সমিতির ইলেকশন নিয়েও, চেয়ার নিয়ে কারাকারি, কিন্তু ফিল্মটা তো সামহাও আমরা সবাই কানেক্টেড, সঙ্গীত শিল্পীরা কানেক্টেড, আমরা অভিনেতারা কানেক্টেড, সবাই কানেক্টেড। সো এটার এফেক্ট আমাদের উপরেও পড়ে। তুমি কতটা এনজয় করো আর কতটুকু বিরক্ত হচ্ছে? আপনার কাছ থেকে শুনে যেটা মনে হলো যে এই কাজগুলো না হলে তো, এই সময়গুলো যদি আমরা একটা ভালো সিনেমায় দিতাম বা ভালো জায়গায় দিতাম, তাহলে মনে হয় আমাদের সিনেমার সংখ্যা একটু বাড়তো। তো অকাজের সময় না দিয়ে সুকাজের সময় দেওয়া ভালো। মানে আসলে ক্রিয়েটিভ হয়ে যাওয়া উচিত, আমাদের আগের জায়গায় ফিরে আসা উচিত, কামড়াকামড়ি না করে। এটাই হচ্ছে কথা। আমি খুব চাই তুমি প্লেব্যাকে ভালো ভালো গান করো আরো, আর আমিও খুব চাই অনেক বেশি বেশি বাংলা সিনেমা হোক, কাজ হোক। আমাদের আরটিভি প্রডিউস করা অনেক সিনেমা, আশা করি নেক্সট টাইম তুমি ডাকো। আমি আরটিভি প্রডিউস করা সিনেমাতে গান করলাম, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2,
হয়, কাজ হয়, বাট বললাম না যে যে খুব চোখে পড়ার মতো কাজ হচ্ছে না, কারণ আমাদের ওভারঅল কাজটাই তো কম। এখন যদি বলতাম যে তুমি জিঙ্গেল করো, তাহলে শেষ করতে পারতাম না হিসাব করে, কারণ এত কাজ হয় আমাদের টিভিসির। তো প্রত্যেকটা শিল্পীর তো কিছু ড্রিম থাকে, কিছু টার্গেট থাকে। তোমার এরকম কোনো অপূর্ণ ড্রিম বা অপূর্ণ টার্গেট আছে নাকি, যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো? অপূর্ণ বলবো না, আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি এই ব্যাপারটাতে, কারণ আমার অনেক কিছু চাইতে হয় না, আমার হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যায় আসলে। হ্যাঁ, এটা আসলে ব্লেসিংস। আমি বলবো যে উপরওয়ালার কাছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি সবসময় শুকরিয়া। আমরা ততটা ভালো কিন্তু ইমানদার না, আমরা ততটা আল্লাহকে সন্তুষ্ট করি না, তারপরে উনি ভালোবাসাটা আমাদেরকে যেভাবে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরকমই মানে আমার এখন পর্যন্ত আমার ইচ্ছে যে আমি আমার যেভাবে আগাচ্ছি, আমার কিছু সুন্দর সুন্দর গান হবে, কাজ হবে, গানকে নিয়েই থাকতে চাই, কারণ যেহেতু গানের জন্যই কিন্তু আজকে আমি এখানে এত মানুষের ভালোবাসা পাচ্ছি। যে কয়জন মানুষ হ্যাঁ লিজাকে চিনি বা লিজা সুন্দর গান করে, এই কথাগুলো বলে, এটা তো আমার গানকে ঘিরে। এক্স্যাক্টলি। সো আমি চাই স্রোতে গা ভাসিয়ে না দিয়ে, যারা খুব ভালো গান শুনতে চায় বা হঠাৎ মন খারাপ হলো, মন খারাপেও যেন আমি আমার ভয়েসটা তাদেরকে শোনাতে পারি, আমার সব মনের অনুভূতিতেই যেন তোমার সৃষ্টি থাকে। হ্যাঁ, আমি যাতে তাদের পাশে থাকতে পারি, আমার অডিয়েন্সের পাশে থাকতে পারি, এটাই আমি চাই। এটা আমার সেই লক্ষ্যে আমি টুকটুক করে আমার নিজের চ্যানেল থেকে কাজ করছি, কারণ বাইরে কাজ করলে দেখা যায় যে বাইরের চাওয়াটা পূর্ণ করতে হয়। হ্যাঁ, একটা বাইন্ডিংস হয়ে যায় যে এইভাবে তারা চাচ্ছে। আমি আমার পছন্দের মতো যাচ্ছি, তার মধ্যে থেকে তো অনেকে কমেন্ট করে, দেখা যায় যে ইউটিউবে অনেক মানুষ বলে এই ধরনের গান শুনতে চায়, ওই ধরনের গান শুনতে চায়, তাদের চাওয়ার সৃষ্টি। সেখান থেকে আমি চেষ্টা করি যে ফুলফিল করতে, যে একটু যেটা তোমার সাথে সিনক্রোনাইজড হয় ওটা বেশি করো। আচ্ছা, আরটিভি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল, এটা তুমিও জানো। আরটিভির অনেকগুলো উইংস আছে, যেমন বাংলার গান, আরটিভি ইয়াংস্টার, আর মিউজিক, এরকম ওদের অনেকগুলো চ্যানেল আছে। এই চ্যানেলগুলোতে শত শত শিল্পীদেরকে, তোমাদের থেকে শুরু করে, যারা একজন সিনিয়র থেকে শুরু করে তোমরা যারা লিড করছো, তোমরা সহ নতুন আসা আমাদের ইয়াংস্টারের বাচ্চারা, সবাইকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, অডিয়েন্সকে সুযোগ করে দিচ্ছে ওদের গানগুলো শোনানোর, তারাও সুযোগ পাচ্ছে তাদের সেরা ট্যালেন্টটা দেখানোর। এই যে একটা উদ্যোগ এবং লিড করছে আমাদের ইন্ডাস্ট্রিটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এই উদ্যোগটা কেমন লাগছে তোমার, এবং অন্যান্য চ্যানেলের এই জিনিসটা ফলো করা উচিত কিনা, এই দুটো কথা আমাকে জানাও। আরটিভির যে প্রথম মিউজিক ভিডিওর যে তারা শুরু করে ট্রেন্ডটা, আরটিভি মিউজিক থেকে যে প্রথম গান, সেটা আমার হয়েছিল, এবং আসমানি গানটা শিরোনাম, এবং তারপর থেকে দেখছি তো বেশ ধামাকা ধামাকা কাজ হচ্ছে, অনেক ধরনের কাজ হচ্ছে। আমরা ইয়াংস্টার থেকে যাদেরকে পেয়েছি, বা বাংলার গায়ন যাদেরকে পেয়েছি, বা আমরা যারা প্রমিনেন্ট আছে, যারা বিভিন্ন রিয়েলিটি শো থেকে এসেছে, সবার গানই কিন্তু আরটিভি মিউজিক করছে। এটা তো অবশ্যই একটা ভালো উদ্যোগ। আর শুধুমাত্র আরটিভির বিভিন্ন উইংসে কাজ করা না, যে কোনো ভালো কাজই আমার মনে হয় সবার ফলো করা উচিত, এগিয়ে আসা উচিত। হ্যাঁ, অন্যান্য চ্যানেল থেকে শুরু করে যারাই হোক, যখন দেখছি যে কেউ একজন ভালো করছে, হয় এটাকে অ্যাপ্রিশিয়েট করো, না হয় ওরকম করে কাজ করার চেষ্টা করো। একটা সময় ছিল আমরা কলকাতার গান নিয়ে এখানে চর্চা হতো, বলিউডের গান নিয়ে চর্চা হতো। ভেরি রিসেন্ট, গত 1.5 থেকে 2 বছর আমাদের নাটক, আমাদের গান, আমাদের মুভির গান নিয়ে পুরো ভারতীয় উপমহাদেশ ইনক্লুডিং পাকিস্তান, ওখানকার কন্টেন্ট ক্রিয়েটররা, রিঅ্যাক্টর যারা আছে, তারা আমাদের গান নিয়ে চর্চা করে। তো হাউ ইউ ফিলিং? অবশ্যই ভালো লাগে, কারণ আমরা তো চাই যে আমার গান, বা আপনি যদি অভিনয় করেন বা আপনি যে কাজই করেন, আমার কাজটা, সেটা আমি সবাইকে দেখাচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে সবাই দেখছে। এই সময়টা আসলে আমাদের জন্য সুসময় বলবো, যে সবাই হাতের কাছে সবকিছু পাচ্ছে এবং সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই যে ভালো কাজগুলো ছড়িয়ে যাক, মানে ফেমাস হোক, কিন্তু ভালো মানের কাজগুলো হোক, মানের কাজগুলো। কিন্তু দেখা যায় যে ভালো কাজগুলো খুব কমই হয়, আমরা যেই কাজগুলো এক্সপেক্ট করি না সেইগুলোই অনেক বেশি ভিউ হয় বা ছড়িয়ে যায়। তো সব জায়গায় ছড়াক, ভালো কাজগুলো যাক। এক্ষেত্রে আমি আরেকটু তোমার সাথে সংযুক্ত করি, তোমার মতামতটা চাইবো। ঢাকা ভার্সিটির সঙ্গীত বিভাগ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগ, প্রাইভেট সেক্টর অথবা প্রাইভেট সেক্টরের অন্যান্য যে ব্যক্তি উদ্যোগে যে সঙ্গীত চর্চাগুলো কেন্দ্র আছে, ওখানকার অনেক ভালো শিল্পীরা কিন্তু গান করে, ওরা ভালো কোনো লেভেল পায় না, কোনো ভালো চ্যানেল ওদেরকে ডাকে না। এক্ষেত্রে আরটিভি কি কোনো ভূমিকা রাখতে পারে? আমার তো মনে হয় আরটিভি রাখছে। আরটিভি এক্স্যাক্টলি, হ্যাঁ, খুঁজে খুঁজে ভালো গানগুলো কিন্তু তারা পিক করে নিয়ে আসে। যেমন আমার কাজ, আমি যখন
করেছিলাম তখন কিন্তু আমাকে নক করা হয়েছিল যে আরটিভি থেকে, হ্যাঁ আরটিভি থেকে, যে আপনার কি কি সুন্দর গান আছে। ইভেন ওই কাজের পর তারপরে পরবর্তীতে দেখা গিয়েছে যে বেশ সুন্দর সুন্দর কিছু গানের জন্য তারাই আমাকে বারবার নক করছে যে এই গান দিতে পারেন বা ওই গান। আমি নিজেই এখন কিছু কাজ আমি আমার নিজের কাছে রেখেছি যে না, ভালো কাজ কিছু আমার চ্যানেল থেকেও আসুক, সব আরটিভি থেকে না দেই। বাট এই ব্যাপারগুলো ভালো যে আরটিভি কিন্তু আর্টিস্টদের দোরগোড়ায় যাচ্ছে, তো আরটিভি তো করেই। আসলে দিন শেষে শিল্পী কাজ শিল্পী করেই যাবে, আমার কাছে আমি করে যাবো, লিজা আপনাদের গান শুনিয়ে যাবে। আর যেহেতু গান শোনানোর দায়িত্ব, বিদায় বেলায় আমি তাকে তার কণ্ঠ থেকে গান শোনানোর সুযোগ থেকে আমাদের বঞ্চিত করুক, এটা আমি চাই না। সো দর্শক, আমি ওকে থ্যাঙ্কস দিব, তারপর ওর গান শুনবো। তার আগে আপনাদেরকে বলছি আপনাদের থ্যাঙ্কস, কারণ আপনারাই প্রাণ, আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। আরটিভি ননস্টপ আপনাদের জন্য ঈদের জমজমাট সকল আয়োজন রেখেছে। কি নেই এখানে? এখানে গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, নাটক, ঈদের সিনেমা, সংবাদ তো আছেই, ব্যাক টু ব্যাক শো। সো আমি চাই যে সব কিছু আপনারা দেখবেন ননস্টপ, আরটিভির আয়োজনকে সার্থক করবেন আপনাদের সমর্থন পেয়ে। আমি বিদায় নিব, আপনাদের অনেক ধন্যবাদ। আলিজা তোমাকে অনেক ধন্যবাদ, বাবুকে রেখে ব্যস্ত সময় দিয়েছে আমাদের। আর একটা গান তো অবশ্যই হয়ে যাবে, তার আগে তোমার দর্শকদেরকে কি বলবে বলো? ধন্যবাদ দিতে চাই আপনাকে এত সুন্দর একটা আপনার আয়োজনে আমাকে ইনভাইট করবার জন্য। আর সেই সাথে ধন্যবাদ দিতে চাই আরটিভি, আমার খুব কাছের জায়গা, খুব ভালো লাগার জায়গা। ক্যামেরা পেছনে এবং পিসিআরে এই অনুষ্ঠানের প্রডিউসার থেকে শুরু করে সবাইকে আমার পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা। আর যারা অডিয়েন্স আছেন তাদের সবাইকে বলবো যে দোয়া করবেন যাতে আরো সুন্দর কিছু কাজ আপনাদেরকে দিয়ে যেতে পারি। দর্শক আর কথা হবে না, গান হবে। কোন গানটা শোনাবে বলো? ঈদের সময় তো একটু সফট মেলোডি থেকে সরে এসে একটু মজার একটু গান করি। ওকে, ঝাঁকানাকা হবে, ঠিক আছে। কিছুদিন আগেই রিলিজ হয়েছিল পাখি একটা গান, তো এই গানটা বেশ একটু ড্যান্স মোডের গান। আপনি যেহেতু আছেন এই সবকিছু ওকে, হয়ে যাবে, আছেন অলরাউন্ডার, শুরু করতে পারি। মিউজিক। মনের ঘরে বসত করে ছোট্ট একটা পাখি, সে পাখিরে যতন করে মনে বেঁধে রাখি। উড়াল পাখি করে আমায় বড় জ্বালাতন, সেই জ্বালাতে দেখে দেখে জ্বলে সারাক্ষণ। সুযোগ পেলেই চতুর পাখি উড়াল দিতে চায়।